চলো ম্যাড স্টুডেন্ট, আমি অলংকার উপরে প্র্যাকটিস সেট রাখছি, নোট ডাউন করো। লেখো, আমার হৃদয়ে প্রাণ, আমার হৃদয়ে প্রাণ সকলই করেছি দান, আমার হৃদয়ে প্রাণ সকলই করেছি দান, কেবল শরমখানি রেখেছি, কেবল শরমখানি রেখেছি। আমার হৃদয়ে প্রাণ সকল করেছি দান, কেবল শরমখানি রেখেছি। আমার হৃদয়ে প্রাণ, আমি বারবার পড়ছি, তোমাদের জ্ঞাতার্থে উত্তর করবে। আমার হৃদয়ে প্রাণ সকলই করেছি দান, কেবলই শরমখানি রেখেছি। কুইক আনসার করবে প্লিজ। পরে করছেন, মাঘের সকালে, মানে মাঘ মাস আর কি, মাঘের সকালে সূর্য ছড়ায়, সূর্য ছড়ায়, মাঘের সকালে সূর্য ছড়ায়, দুই হাতে সোনা মুঠি মুঠি। মাঘের সকালে সূর্য ছড়ায়, দুই হাতে সোনা মুঠি মুঠি। মাঘের সকালে সূর্য ছড়ায়, দুই হাতে সোনা মুঠি মুঠি। পরে করছেন, যে সন্ধ্যায় তোমায় দেখি, যে সন্ধ্যায় তোমায় দেখি, সে সন্ধ্যায়, সে সন্ধ্যার সুখ তারাটি নেভে না। যে সন্ধ্যায় তোমায় দেখি, সে সন্ধ্যার সুখ তারাটি নেভে না। যে সন্ধ্যায় তোমায় দেখি, সে সন্ধ্যার সুখ তারাটি নেভে না। ঠিক আছে, চলো উজ্জ্বল, তোমাকে দিয়ে শুরু করি। প্রথমটি পড়বে, আনসার করবে কুইক প্লিজ। আমি অন্যান্য পাঠে ফিরবো, খুব দ্রুত একটু করবো আর কি। উজ্জ্বল শুনতে পেলে কমেন্ট করবে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলে যাও, আনসার বলো। আমার হৃদয় প্রাণ সকলে করে সেই দান, কেবলই শরণখানি রেখেছি। বলো কি অলঙ্কার হতে পারে, কুইক। বারবার পড়বে, মনে করবে, উত্তর বেরিয়ে যাবে। আমি বারবার বলেছি অলঙ্কার নিয়ম এটাই, পড়বে আর কান দিয়ে শুনবে, দেখবে উত্তর বেরিয়ে আসছে। না আমার পড়লে হৃদয় প্রাণ সকলে করে সেই দান, কেবলই শরণখানি পড়বে, ভাববে, দেখবে রেখেছি। উত্তর চলে আসছে। আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান, কেবল শরমখানি রেখেছি। কি বলতে চাইছে দেখো। বুঝতে পারোনি এখনো? না। তুমি যা বলো, কি হতে পারে? স্মরণ উপমা। স্মরণ কোথায় পেলাম এখানে? একটাকে দেখে আরেকটা মনে পড়বে, সেটা তো স্মরণ। না স্যার, স্মরণ অক্ষরটা দেখে আমি গেস না, করলাম। স্মরণ অক্ষর দেখে স্মরণ, অর্থাৎ স্মরণ মানে লজ্জা, আর স্মরণ মানে রিমেম্বার। কালা জল ঢালিতে সই কালা পড়ে মনে, কালো জল ঢালতে গিয়ে কৃষ্ণ কথা মনে পড়ছে, এখানে কি তেমন ব্যাপার? না। তাহলে আমার হৃদয় প্রাণ সকলেই করেছি দান, ভালো করে খেয়াল করবে। আমার হৃদয় প্রাণ যা ছিল সব দান করেছি, কেবলমাত্র কি করলাম, শরমখানি, লজ্জাটুকু আমি রেখেছি, ওইটুকু দেয়নি, আর সব দিয়ে দিয়েছি। দেখো খেয়াল করে একটু, আমার হৃদয় প্রাণ সকলেই করেছি দান,
কেবল সরমখানি রেখেছি। সে সমাসক্তি। সমাসক্তি কনসেপ্ট কি? সমাসক্তি কখন সে হয়? উপমেয়কে উপমান বলে উপমেয় সংখ্যা। হ্যাঁ, উপমেয় হচ্ছে আপনার প্রাধান্য বেশি পাবে। এখানে কি তাই হয়েছে? সে হৃদয় প্রাণ যদি উপমেয় হয় না, হচ্ছে না। মিলছে না। ডেফিনেটলি অতিশয়োক্তি অলংকার, অতিশয় উক্তি, বাড়তি কথা, অতিশয় উক্তি কি কেমন 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 বলছি দেখো, হৃদয় প্রাণকে দান করছি, শরমখানি রাখছি, হলো? তাহলে এবার লক্ষ্য লক্ষ্য করে দেখি শরম বা লজ্জা কোথায় থাকে? হৃদয়ে। এগুলো অবস্থান কথা মনে তো, লজ্জা হ্যাঁ, স্থান কোথায় থাকে মনে থাকে তো, মন হ্যাঁ। বা হৃদয়ে। সেটাই দান করলাম, আবার বললাম রাখছি আমি। কেমন হলো ব্যাপারটা? প্রথম বলছে কি, হুম, যে আমার আমার হৃদয় আমার প্রাণ যেখানে শরম লজ্জা রাখা থাকার কথা সেটা আমি দান করে দিয়েছি। তাহলে শরম লজ্জা কি আর রইলো? যে দান করেই দেই, পাত্রটা দিয়ে দিলাম, তাহলে থাকলো কি? যে হুম, পাত্রে থাকার কথা সে পাত্রটা দিয়ে দিলাম, তাহলে কি থাকলো? নেই। আবার পরে বলছে কি, রেখেছি। তাহলে ব্যাপারটা কেমন হলো? দ্যাট মিনস হৃদয়ের সঙ্গে শরমের যে সম্বন্ধ, যে যোগ, অথচ শরমকে হৃদয় থেকে কি আমি সম্বন্ধহীন বলছি না, যোগ নেই। হুম, আসলে এগুলো কি এর দ্বারা কেমন হচ্ছে, একটা অতিশয় উক্তি কথা বলছি আর কি, অতিশয় উক্তি মানে উক্তির বাইরে গিয়ে অতিরিক্ত কথা, এটা অতিরিক্ত হুম। অলঙ্কারের অন্তর্গত। বোঝা গেল কি বললাম? লেখো, নোট হ্যাঁ, ডাউন করো। হৃদয়ের সঙ্গে শরমের, হৃদয়ের সঙ্গে শরমের সম্বন্ধ আছে, হৃদয়ের সঙ্গে শরমের সম্বন্ধ আছে, অথচ শরমকে, অথচ শরমকে হৃদয় থেকে, অথচ শরমকে হৃদয় থেকে সম্বন্ধহীন বলে, অথচ শরমকে হৃদয় থেকে সম্বন্ধহীন বলে মনে করায়, সম্বন্ধহীন বলে মনে করায়, মনে করায় সম্বন্ধে অসম্বন্ধ, সম্বন্ধে অসম্বন্ধ, সম্বন্ধে অসম্বন্ধ মূলক অতিশয়োক্তি অলঙ্কার হয়েছে। সম্বন্ধে অসম্বন্ধ, প্রথমে যোগ, পরে আমি ভাবছি অযোগ। এই সম্বন্ধে অসম্বন্ধ মূলক অতিশয়োক্তি অলঙ্কার হয়েছে। চলো উজ্জ্বল পরেরটি প্লিজ। এটা হচ্ছে মাঘের সকালে সূর্য ছড়ায় দু হাতে সোনা মুঠি মুঠি, এটা সে সমাসক্তি হবে। কেন? এ কল্পনা বোঝাচ্ছে এখানে। মাঘের সকালে সূর্য ছড়ায় হুম দু হাতে সোনা মুঠি মুঠি, মানে হুম ইয়ে খুবই এখানে কল্পনা করছে এখানে। কল্পনা সানিচ্ছে তাই সমাসক্তি, তাই তো? হুম। আচ্ছা, এইভাবে কি করা যায় না, দেখো তো। মাঘের সকালে সূর্য ছড়ায় দুই হাতে সোনা মুঠে মুঠি, ঠিক আছে? এই যে আমি হুম। পড়লাম, আবার পড়ছি, মিউট করো। মাঘের সকালে সূর্য ছড়ায় দুই হাতে সোনা মুঠে মুঠি, যেমন তুমি কাল্পনিক জায়গাটা নিয়ে এসছো, খুব ভালো জিনিস। তার পারফেক্ট দেখো এখানে, যে মাঘ মানে সকালে সূর্য কি করছে, দুই হাতে মোটো মোটো সোনা ছড়িয়ে দিচ্ছে, দ্যাট মিন রৌদ্র কি ছড়িয়ে পড়ছে আর কি, চারিদিকে যে কাঁচা সোনা রৌদ্র ছড়িয়ে পড়ছে, কবি কল্পনায় এটা দান ধরা পড়েছে কি, যে মোটো মোটো সোনা দান চারিদিকে ছড়িয়ে পড়ছে আর কি, তাই তো? তাহলে এখানে আপনার একটু খেয়াল করে দেখি, উপমেয় উপমান একটু খেয়াল করে দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে উপমেয় সোনালী রোদের চাদর বিছিয়ে দেয় আর কি, আর মানে উপমেয় কিন্তু এখন উজ্জ্ব, ঠিক আছে? রোদকে গ্রাস করছে কি উপমান মোটামুটি সোনা, এই উপমান মোটামুটি সোনা হচ্ছে উপমান। আর আপনার যে সোনার চাদর যে ছড়িয়ে দিচ্ছে, এই জায়গাটা কিন্তু এখানে উপমেয় উজ্জ্ব আর কি, সেই দৃষ্টিকোণে এটা কি হচ্ছে, অতিশয়োক্তি অলঙ্কার হচ্ছে আর কি, অর্থাৎ রোদকে গ্রাস করছে করে করে তো উপমান মোটামুটি শোনা আর কি, করে মনে হচ্ছে কি
আপনার কবি কল্পনা ওটা মোটামুটি শোনা হয়ে গেছে, রোদটা শোনা হয়েছে। যেটা রৌদ্র বলে ছিল সেটা হয়ে গেছে সোনা, তাহলে কি হলো? অতিশয় হলো না? যে মুখটা বাস্তব হুম, মুখ, আমি খুব বিফ্যাক্ট বলছি, সোনালী পূজার মুখশ্রী বাস্তব যেটা, তাকে আমি অনেক কাল্পনিক জায়গায় নিয়ে গেলাম, অনেক অতীব মানে ভাষা দিয়ে তাকে একটা কাব্যিত্ব দান করলাম। আসলে পূজার মুখের শ্রী যতটা, তার থেকে অনেক বেশি যদি আমি বলে ফেলি, তো সেটা কি হলো? অতিশয় কথা হলো না? আসলে পূজা তত সুন্দরী নয়, হতে পারে। তা আমি তাকে কাব্যিক জায়গায় নিয়ে গিয়ে অতিশয় উক্তি দান করলাম। এখানে ঠিক তাই, রৌদ্র ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, সেটাকে কবি কল্পনায় যেন মোটো মোটো সোনা ছড়িয়ে পড়ছে। তার অতিশয় মানে উক্তির দ্বারা আমি একটা কাব্যিক চমৎকার তো দান করলাম। দ্যাট মিনস অতিশয়োক্ত অলঙ্কার। অতিশয় উক্তির দ্বারা কাব্যিক চমৎকার তো দান করার কারণেই রোদটা হয়ে গেছে মোটো মোটো সোনা। তাই এই দৃষ্টিকোণে এটা অতিশয়োক্ত অলঙ্কার। আমরা বলে ফেলি না, তুমি আমার সোনা মুখ, ছোট শিশুকে কোলে নিয়ে, যে মুখটা শিশুর মুখ তাকে বলছে সোনা মুখ। কাব্যিক চমৎকার দান করা, অতিশয়োক্তি কথা, আবেগ আবেগ জড়িত কথা, মায়াবী কথা আর কি। এখানে সেই দৃষ্টিকোণে বোঝা গেল। চলো ব্যাখ্যা নাও। এখানে এখানে উপমেয় সোনালী রোদের, এখানে উপমেয় সোনালী রোদের চাদর, এখানে উপমেয় সোনালী রোদের চাদর বিছিয়ে দেয়। এখানে উপমেয় সোনালী রোদের চাদর বিছিয়ে দেয়। এখানে উপমেয় সোনালী রোদের চাদর বিছিয়ে দেয়। পূর্ণচ্ছেদ দিয়ে উপমেয় উজ্জ, উপমেয় উজ্জ। রোদকে গ্রাস করেছে উপমান, রোদকে গ্রাস করেছে উপমান মুঠি মুঠি সোনা। রোদকে গ্রাস করেছে উপমান মুঠি মুঠি সোনা। রোদকে গ্রাস করেছে উপমান মুঠি মুঠি সোনা। ফলে এটি অতিশয়োক্তি অলঙ্কার হয়েছে। ফলে এটি অতিশয়োক্তি অলঙ্কার হয়েছে। ফলে এটি অতিশয়োক্তি অলঙ্কার হয়েছে। হলো, চলো পরেরটি পড়ো উজ্জ্বল। যে সন্ধ্যায় তোমায় দেখি সে সন্ধ্যায় শুকতারা নেভে। যে সন্ধ্যায় তোমায় এটাও দেখি তাহলে সে সন্ধ্যার সুখ সে তারাটি সন্ধ্যায় নেভে না। শুকতারা নেভে, যে নেভে সন্ধ্যায় না। তোমায় দেখি সে সন্ধ্যার সুখ তারাটি নেভে না। এটাও তো স্যার অতিশয়োক্তি এটা হবে তো। অতিশয়োক্তি মনে হচ্ছে। 100% মনে হওয়ার কি আছে? অতিশয়োক্তি। যে সন্ধ্যায় তোমায় দেখছি, তার মানে তুমি কি সুখ তারা আমার কাছে, তাই তো? তাই সে সন্ধ্যার সুখ তারাটি নেবে না। অর্থাৎ তোমার মুখশ্রী আমি সুখ তারা সমতুল্য ভাবছি, তাই সুখ তারা নিচ্ছে না জাজ্বল্যমান। তাহলে এখানে উপমেয় তোমা, তুমি আর কি, আর উপমানকে ওই সন্ধ্যা সুখ তারা তার সাথে তুলনা করছি আমি। তোমাকে, তোমার মুখশ্রীকে, তোমার রূপ সৌন্দর্যকে, তোমার অবয়বকে আমি তোমার শারীরিক গঠনকে তুলনা করছি কার সঙ্গে? সন্ধ্যা সুখ তারা সম তুমি গো। বুঝতে পারছো না? মানে সেই একটা বিখ্যাত গান আছে না, যে আজ এই স্বর্ণালী সন্ধ্যায় কি মায়ের বাঁধনে জড়ালে তুমি। আমরা কাব্যিক যে গানগুলো শুনে থাকি আর কি, স্বর্ণালী সন্ধ্যায় যে কি মায়ের বাঁধনে জড়াচ্ছে আর কি, সেই জায়গাটা এখানেই। ওটা তো অতিশয়োক্তি কথা আর কি। সন্ধ্যার সেই আবেগমথিত মুহূর্তে কি মায়ের বাঁধনে জড়িয়ে ফেললো আমাকে, যে আমি আর তার থেকে মুক্ত হতে পারছি না। যেন বিনি সুতোর মালা আর কি, বড় শক্তপোক্ত জায়গা, তার থেকে বেরিয়ে আসা যায় না। এটা এই কবিতা বলতে বলতে বা এই গানের চরণ বলতে বলতে আমাকে মনে পড়ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, কবি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা যেতে নাহি দিব। বিখ্যাত সেই কবিতা, দেখো 4 বছরের সেই ছোট্ট বালক শিশু রবীন্দ্রনাথ কিভাবে পথরোধ করেছিল আর কি। যেদিন রবীন্দ্রনাথ তার জমিদের দেখানোর স্বার্থে আপনার জোড়াসাগর থেকে সে শিলাইদহ যাত্রার জন্য
মানে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক আছে, সে সময় কি যাত্রাপথে মেয়েটি হাত বাড়িয়ে বাধা দিয়েছিল, যেতে নাই দিব বাবা তোমাকে। সেই যে আবেগমথিত উক্তি এবং যে শক্তের বন্ধন, এখানে যেন তারই সুর, অতিশয় কথা আর কি। যে সন্ধ্যায় তোমায় দেখি সে সন্ধ্যায় শুকতারাটি নেভে না। দেখবেন উপমেয় তোমার, উপমান সন্ধ্যা শুকতারা, অতিশয়োক্তি উক্তি আসছে, দেখবেন অতিশয়োক্তি অলংকার। চলো লিখে নেই, নোট ডাউন করি। উপমেয় তোমার, উপমান সন্ধ্যা শুকতারা। সন্ধ্যা শুকতারা। তোমায় অর্থে, তোমায় অর্থে বিশেষ প্রত্যাশিত, তোমায় অর্থে বিশেষ প্রত্যাশিত মুখ দর্শনেই, তোমায় অর্থে বিশেষ প্রত্যাশিত মুখ দর্শনেই শুধু সন্ধ্যার শুকতারা, শুধু সন্ধ্যার শুকতারা জ্বলতে থাকবে, শুধু সন্ধ্যার শুকতারা জ্বলতে থাকবে অনির্বাণ দ্যুতিতে, সন্ধ্যার শুকতারা জ্বলতে থাকবে অনির্বাণ দ্যুতিতে। টাইপেন এই বিষয়ের মধ্যে, এই বিষয়ের মধ্যে সম্পর্ক না থাকলেও, এই বিষয়ের মধ্যে সম্পর্ক না থাকলেও এখানে অসম্বন্ধ, এই বিষয়ের মধ্যে সম্পর্ক না থাকলেও এখানে অসম্বন্ধ, সম্বন্ধের যোগ সূত্রটি, অসম্বন্ধ সম্বন্ধের যোগসূত্রটি রক্ষিত হয়েছে। অসম্বন্ধ সম্বন্ধের যোগসূত্রটি রক্ষিত হয়েছে। এটি অতিশয়োক্তি অলংকার। অতিশয়োক্তি অলংকারের কনসেপ্ট আমি আবার বলছি, একটু লিখে নিও, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, মানে সেন্টেন্স দেখে বুঝতে হয়তো কষ্ট হচ্ছে আর কি। লেখো, আমি কনসেপ্ট আবার বলে দিচ্ছি, লিখে নাও। লিখবে উপমেয় ও উপমানের, উপমেয় ও উপমানের অভেদত্বের, উপমেয় ও উপমানের অভেদত্বের, অ ভয়কাদ্য অভেদ, তয় ব্যয়কার রতের, তয় বা ফলাইকার রতের অভেদত্বের এক্সপ্লেনটা বললাম। উপমেয় ও উপমানের অভেদত্বের জন্য, উপমেয় ও উপমানের অভেদত্বের জন্য যদি, অভেদত্বের জন্য যদি উপমান, যদি উপমান উপমেয়কে, যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে, উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে, উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে, তবে অতিশয়োক্তি অলংকার হয়। আবার বলছি, সংজ্ঞাটি বারবার নেবে, আমি সংজ্ঞা বৈশিষ্ট্যের কথা বারবার পড়তে বলছি এই কারণেই। উপমেয় ও উপমানের অভেদত্বের জন্য যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে, তবে অতিশয়োক্তি অলংকার হয়। এই অলংকারে একটু প্যারাগ্রাফ লিখবে, এই অলংকারে উপমেয়, এই অলংকারে উপমেয় গ্রস্ত হয়, গড়ে ফেলা দ্বন্দ্ব সহায়তায়, গ্রাস থেকে গ্রস্ত পদান্তর করলাম। এই অলংকারে উপমেয় গ্রস্ত হয়, মানে টোটালটাই সে অপরের গ্রাসের ভাগিদার হয় আর কি, মানে গ্রাসের মুখে পড়ে, তাই বলছে। এই অলংকারে উপমেয় গ্রস্ত হয় আর উপমানের প্রাধান্য ঘটে, মানে উপমান উপমেয়কে খেয়ে ফেলে, বাংলা কথা।
তাহলে উপমানের প্রাধান্য ঘটে। যদি বলা হয়, একটু ব্যাখ্যা করে বলি, যদি বলা হয় মুখ থেকে অমৃত ঝরছে, যদি বলা হয় মুখ থেকে অমৃত ঝরছে কমা তখন মধুর কথার সঙ্গে অমৃতের অভেদ কল্পনা করা হয়। মধুর কথার সঙ্গে অমৃতের অভেদ কল্পনা করা হয়। কিন্তু উপমেয় কথার উল্লেখ না করেই উপমান অমৃত হাইফেন র কিন্তু উপমেয় কথার উল্লেখ না করেই উপমান অমৃত হাইফেন র অমৃতর অবতরণ হলো সুতরাং এটি অতিশয়োক্তি অলঙ্কার। এখানে উপমেয় একেবারে উল্লেখ না করে উপমানকেই যেন উপমেয় রূপে নির্দেশ করা হয়েছে। এখানে উপমেয় একেবারে উল্লেখ না করে উপমানকেই যেন উপমেয় রূপে নির্দেশ করা হয়েছে। এই কারণেই এটি অতিশয়োক্তি। হয়েছে ক্লিয়ার? উজ্জ্বল, পরিষ্কার হয়েছে বক্তব্য? হ্যাঁ স্যার। চলো কি লিখলাম পড়ে শোনাবে আমাকে। অতিশয়োক্তি অলঙ্কার নিয়ে কি কনসেপ্ট বা কি নোট ডাউন করালাম, পড়ো। উপমেয় ও উপমানের অভেদ তত্ত্ব অর্থের যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে তবে অতিশয়োক্তি অলঙ্কার বলে। এই অলঙ্কার উপমানগ্রস্ত হয় আর উপমানের প্রাধান্য ঘটে। যদি বলা হয় মুখ থেকে অমৃত ঝরছে তখন মধুর কথার সঙ্গে অমৃতের অভেদ কল্পনা করা হয়। কিন্তু উপমেয় কথার উল্লেখ না করেই উপমান অমৃত অবতরণ করা হলো, সুতরাং এটি অতিশয়োক্তি অলঙ্কার। এখানে উপমেয় একেবারে উল্লেখ না করে উপমানকে যেন উপমেয় রূপে নির্দেশ করা হয়েছে, এই কারণে এটি অতিশয়োক্তি অলঙ্কার। ধন্যবাদ। চলো এবার আমি একইভাবে অলঙ্কার সম্বন্ধে আবারও সবাইকে আমি ক্লাস রেকর্ডিং এর তরফ থেকে রেকর্ডিং এর মাধ্যমে আমি সবাইকে এডুকেট করছি। অলঙ্কার পড়বে, সংজ্ঞা বৈশিষ্ট্য যদি ভালো জানা থাকে তার নির্ণয়ে সুবিধা হবে। সংজ্ঞা বৈশিষ্ট্য পড়ো এবং সঙ্গে প্র্যাকটিস করো। গ্রুপে একইভাবে পূজা পোস্ট করে রাখো, আমি ফের অলঙ্কারের লিঙ্ক দেবো, এক্সাম দেবে আর কি। তবে পড়াশোনা করার পরে, পরীক্ষার আগে পড়বে, পরীক্ষা দেওয়ার পরেও পড়বে, তবেই পূর্ণতা হবে। পরীক্ষার আগে পড়লাম, পরীক্ষা দিয়ে আর পড়লাম না, এটা চরম বোকামো। পরীক্ষা দেওয়ার আগে যতটা পড়বে, পরীক্ষা দেওয়ার পরে তার তত গুণ বেশি পড়বে। কথা মনে রেখে দিও, তবেই সাকসেস। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে আমি তো নিজে ভুল ত্রুটি হাতাতে চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম, এবার তো 100 গুণ বেশি পড়বো ওই ভুলগুলো সংশোধন করার স্বার্থে, তবেই তো পরীক্ষা দেওয়ার সার্থকতা। তা না হলে তো লাভটা কি? সেই জন্য এই ভুলটা যেন না হয়, আমি সকলকে বলছি পরীক্ষা দেওয়ার আগে পড়াশোনা করে পরীক্ষা দাও, দেওয়ার পরে শত ভুল প্রান্তি যা পেলে সেগুলোকে মাথায় রেখে শতগুণ এনার্জি নিয়ে শতগুণ বেশি পড়ো,
তাহলে এই পরীক্ষা দেওয়াটার সার্থকতা হলো। নেক্সট পরীক্ষায় ভুলটা কম হবে। তবে পরীক্ষা দেওয়ার পরে প্রাণপণ আরো বেশি মাত্রায় পড়তে যেন ছাড়বে না, ঠিক হোক আর ভুল হোক, আরো বেশি করে পড়বে। আমি যে 10-এ 10 পেয়েও যাই, তবু আমি পড়বো। কেন পড়বো? আগামী পরীক্ষা যেন কোন হবে 10 থেকে 9 না আসে। ওই অলংকারগুলির উপরে কোনো কোশ্চেন এলে যেন আমার আর মিস না হয়, আমি আরো বেশি করে পড়বো। 10-এ 10 পেয়ে গেলাম, তারপরেও কি পড়ার মাত্রা আরো বাড়াবো। কোন অর্থে? আমি এখান থেকে এই অবস্থান থেকে সরবো না, সেই জন্যই এই অবস্থান ধরে রাখার জন্য। এই টার্গেট, এই মানসিকতা যদি নিয়মিত থাকে, তোমার হারানোর ক্ষমতা কারণ নেই, তুমি জিতবেই। আই এম শিওর উইল বি সাকসেস ইন দ্য এক্সাম। ঠিক এই মানসিকতা নিয়ে পড়বে। চলো বৈষ্ণব পদাবলী, আমি ছন্দে আসছি। ছন্দ নিয়ে আমি যা বলছি নেক্সট ক্লাসে ধরবো। ছন্দের যে ছোট ছোট পার্টগুলি সেগুলো মুখস্থ করবে। মাত্রা, কলা, জ্যোতি, এগুলোর সংজ্ঞা, মানে কাকে ডেফিনেশন, এটা জানবে। এগুলোর উপর থেকে কখনো কোশ্চেন হয়। এরপরে ছন্দের উপর থেকে আমি যেটা বলেছিলাম যে বইটি কালেক্ট করতে ছন্দের উপর থেকে, সে বইটি কালেক্ট করবে, ওখান থেকে লাইন থেকে কোশ্চেন হতে পারে, ঠিক আছে। আর তার সঙ্গে ছন্দের উপর থেকে ছন্দ নির্ণয়ধর্মী কোনো কোশ্চেন দিলে মাথায় রাখবে, যদি নির্ণয়ধর্মী কোনো কোশ্চেন দিয়ে থাকে বা দেয়, তার মধ্যে একটা কোশ্চেন মধ্যে থাকবে বৈষ্ণব পদাবলীর কবিতার চরণ দিয়ে কোশ্চেন করা আর কি, বা থাকা। অর্থাৎ ছন্দে চরণ ধরে বা লাইন তুলে যদি নির্ণয় করতে দেওয়া হয়, তাহলে বৈষ্ণব পদাবলীর উপরে যেহেতু কবিতা আছে, সেই কবিতাগুলির উপর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রশ্ন এসছে, ওই কবিতাগুলি চরণগুলিকে উল্লেখ করে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসছে সেগুলো সলভ করবে, সেখান থেকে কমন পেয়ে যাবে। সে বর্ধমান হোক, কল্যাণী হোক, ক্যালকাটা হোক, এই সমস্ত ইউনিভার্সিটি যে কোশ্চেন বিভিন্ন বইপত্র সেটি থাকে। বিশেষ করে অনার্স লেভেলের বই কালেক্ট করলে তার পিছনে প্রিভিয়াস ইয়ার সলভ করা থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করা থাকে, সেখান থেকে এই লাইনগুলো পড়বে। দ্যাট মিন বৈষ্ণব পদাবলীর কবিতার চরণ দিয়ে কোশ্চেন এটা করবে। এবার মুশকিল হচ্ছে একটাই, বৈষ্ণব পদাবলীর কবিতা চরণ দিয়ে কোশ্চেন করলে সেগুলো যদি মুখস্থ না করা থাকে, না জানা থাকে, তাহলে পারা যাবে না। কারণ এই বৈষ্ণব পদাবলীর ছন্দগুলি হয় সব প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ বা প্রত্ন কলাবৃত্ত ছন্দ। ফলে এই ছন্দের মাত্রাটা বড্ড উল্টোপাল্টা হয়ে থাকে। সেজন্যই ডেফিনেটলি তোমাকে চরণ মুখস্থ করতে হবে। চেনা লাইন এসে গেলে ভাবার কোনো অবকাশ নেই, পর্ব কাটো, মাত্রা বসাও, নির্ণয় করো, আনসার করে বেরিয়ে যাও। নাহলে শুধুমাত্র পরীক্ষা হলে গিয়ে সলভ করা বেশ কঠিন। তাই বৈষ্ণব পদাবলীর লাইনগুলোকে কালেক্ট করে করে মুখস্থ করবে, আর ছন্দের অন্যান্য সূত্রগুলো জেনে, যেগুলো আমি এখানে প্র্যাকটিস করিয়ে দেবো, কিংবা নিজেরা যা পড়বে সেখান থেকে ছন্দ নির্ণয় করতে, এমনি ভাবে লাইন দিলে নির্ণয়ের মাধ্যমে করা যাবে। বৈষ্ণব পদাবলীর লাইন দিলেই তখন হিসাব মিলবে না, মুশকিল ওইখানে। ঠিক আছে, চল আমি একটু বৈষ্ণব পদাবলীর লাইন দিয়ে আজকে প্র্যাকটিস করছি। লেখো, আশা করি পারবে, তবু আমি করতে দিচ্ছি আর কি। লিখবে একটু, প্রথম লাইন একটা লিখবে, পরের লাইন একটু গ্যাপ রেখে নিচে লিখবে, যেন মিডিলে একটা লাইন লেখা জায়গা থাকে। একটা লাইন, ওয়ান লাইন, থার্ড লাইন, সেকেন্ড লাইনটা গ্যাপ থাকবে, ফোর্থ লাইন গ্যাপ, ফিফথ লাইন, একটা লাইন মিডিলে লেখার গ্যাপ জায়গা থাকে, যেন এমন ভাবে লিখবে। লেখো, হাত হক দর্পণ, মাথ হক ফুল, হাত হক দর্পণ, মাথ হক ফুল। পরের চরণ, নয়নক অঞ্জন, মুখ হক তাম্বুল। সেকেন্ড লাইন হচ্ছে নয়নক অঞ্জন, মুখ হক তাম্বুল। পরের চরণ, হৃদয়ক মৃগমদ, গামক হার। হৃদয়ক মৃগমদ, গামক হার। তারপর লাইন, দেহক সরবশ, গেহক সার। দেহক সরবশ, গেহক সার।
আবার বলছি মিলিয়ে নিও। হাত হক দর্পণ, মাথ হক ফুল, নয়ন হক অঞ্জন, মুখ হক তাম্বুল, হৃদয় হক মৃগমদ, গাম হক হার, দেহ হক সরবশ, গেহ হক সার। 4টি চরণ দিলাম, পর্ব কাটো। দেখো কোন ছন্দ বা পর্ব কাটতে পারছো না, দেখো তার সঙ্গে মাত্রা বলে দিচ্ছি আমি। হলো, আমি রেশমি নামটা দিয়ে বলছি কারণ আসল নামটা ভুলে গেছি আমি। বলো তো পর্ব কোথায় কোথায় কাটলে? ওরফে রেশমি খাতুন, হারুন বেশ নাম নাকি যেন বলছিলে, প্লিজ এটা কমেন্ট করবে। এখনো করতে পারিনি আমি। পর্ব কাটা তো ইজি, কোথায় কাটতে হতে পারে? পড়ো, কবিতাটি পড়ো। হাত হকো দর্পণ, মাথ হকো ফুল, হাত হকো না, দর্পণ। কবিতা পড়া হচ্ছে না। প্রথম কিন্তু ঠিক পড়ছিলে, তারপরে দেখো পড়াটা ভুল হচ্ছে তোমার। প্রথম ভালো পড়ছিলে আর কি। হাত হকো দর্পণ, মাথ হকো ফুল। একটু খেয়াল করো, দেখো মানে প্রেশার দেওয়ার কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে তুমি যখন কবিতাটি পড়ছো স্বাভাবিক নিয়মে পড়ে দেখো তো কোথায় তুমি দম নিঃশ্বাস ফেলেছিলে। দর্পণে স্যার। দর্পণে, তাহলে ওখানেই পর্ব কাটবে। প্রেশার ক্রিয়েট নয়, শত স্পন্টেনিয়াস, স্বাভাবিক ভাবে। হাত হক দর্পণ, মাথ হক ফুল, মাথ হকো ফুল। এটা সিম্পল। নয়নক অঞ্জন। নয়নক অঞ্জন থামছে কোথায়? অঞ্জনে। আমি যদি এরকম বলতাম নয়নক অঞ্জন মুখ হক, হতো কি? না। ওটা জোর করছি আমি, জোর করে চাপিয়ে দিচ্ছি নয়নক নয়। অঞ্জন। নয়নক অঞ্জন মুখ হক তাম্বুল, প্লেন পড়বে, কোনো চাপ নয়। হৃদয়ক মৃগমদ। হৃদয় গো মৃগমদ, দেখো থেমে গেছি। গামক দেখো কামক হার। আমার অজ্ঞাতে আমি থামছি, কিন্তু আমি জানি না থেমে যাচ্ছি আমি অলরেডি। দেহ ক সরবর্ষ, সরবর্ষ দেহ ক সার। গৃহ ভালো লাগছে না? হ্যাঁ। অর্থাৎ যেখানে থামলে স্বাভাবিক ভাবে তোমাকে যেখানে থামিয়ে দিচ্ছে ওইখানেই পড়বো, জোর করবে না, কান দিয়ে শুনবে, শুনে দেখবে তোমার কাছে সেটা ঠিকঠাক মনে হচ্ছে কিনা। তুমি আসলে বিচারক, তোমার কান বলে দেবে যে বিচারটা ঠিক হচ্ছে কিনা। হাত হক দর্পণ, দেখো আমি কান বলছি না, ঠিক শুনতে, ঠিক ভালো লাগছে শুনতে। মুখ মা থাকো ভুল, নয়ন অঞ্জন, কান বলছি শুনতে ভালো লাগছে শুনতে। যেখানে থামছি আমি। মুখ হক তাম্বুল, হৃদয় গো মৃগমদ, গিম হক সার। হৃদয় গো থামছে না কিন্তু, হৃদয় গো মৃগমদ, থামছি আমি ওখানে গিয়ে। যদি এরকম পড়তাম হাত হক দর্পণ, মাথা হক ফুল, এ তো ঠোকা হচ্ছে আর কি, যেন মুগুর দিয়ে মারছে মনে হচ্ছে না। একটা শ্রুতি মধুর মাধুর্য থাকবে আর কি, মাধুর্যপূর্ণ ধ্বনি যেখানে গিয়ে স্বাভাবিকভাবে থামবে, সেটা হচ্ছে পর্ব। মাথায় রেখো, কানটাকে তৈরি করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে পর্ব কাটার সিস্টেমটা বলে দিলাম। পর্ব কাটতে গেলে বারবার সরস উচ্চারণ করবে, সরব উচ্চারণ করবে, সরস এবং সরব রসের সঙ্গে পড়বে, চাপ নিয়ে নয়। বেশ কি সুন্দর হাসি খুশি মন নিয়ে পড়বে, দেখবে পড়া ঠিকঠাক হচ্ছে, এবং কান বলে দেবে তুমি রাইট পড়ছো আর কি। এবং স্বাভাবিকভাবে যেখানে গিয়ে থামবে সেটা হচ্ছে পর্ব। তাহলে পর্বগুলো কেটে নেই। পর্ব কাটবার সময় স্ট্রেট সোজা একটা দাঁড়ি, দাঁড়িয়ে যেন বাঁকা না হয়, সোজা একটা পূর্ণচ্ছেদ যাকে বলি, পূর্ণচ্ছেদ একটু বড় হবে আর কি, যাকে আমরা দাঁড়িয়ে বলছি, বিভিন্ন চরণে আমরা দিয়ে থাকি বাক্য শেষে, সেটা একটু বড় করে স্ট্রেট। তাহলে কেটে ভালো। হাত হোক দর্পণ কাটো, মাথা ভুল থেকে যাক। নয়নক অঞ্জন,
কাটো, মুখক তাম্বুল থাকুক, হৃদয়গ মৃম থাকো কাটো, গিমক হার থাকুক, দেহক সরবশ থাকো থাকো মানে ওখানে থাক, দেহক সার থাকুক আর কি বাইরে। এবারে পর্বের বসানোর ব্যাপারটা হচ্ছে এই, আমরা ন্যাচারালি জানি, আমি বলছি শুনে নেবে, মাত্রাবৃত্ত ছন্দ যদি হয়ে থাকে, যাকে আমরা কলাবৃত্ত বলে থাকি, সে মাত্রাবৃত্ত কিংবা কলাবৃত্ত এই ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে এই, যেখানে দল, যাকে আমরা বলছি যে 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 শব্দ উচ্চারণ করতে গিয়ে শ্বাসবায়ু আটকে যায় তাকে রুদ্ধদল বলে, আর যে শব্দ উচ্চারণ করতে গিয়ে শ্বাসবায়ু আটকে যাবে না তাকে কি মুক্তদল বলে। দ্যাট মিন্স উচ্চারণ যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়, অর্থাৎ ব্যঞ্জনান্ত হয়, তাহলে রুদ্ধদল। আর উচ্চারণ যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয়, অর্থাৎ মানে স্বরবর্ণ দিয়ে বা স্বরান্ত উচ্চারণ হয়, তা সেক্ষেত্রে মুক্তদল। এটা আমরা সাধারণভাবে জানি। রুদ্ধদল হলেই 2 মাত্রা, মুক্তদল হলেই 1 মাত্রা। নিয়ম হচ্ছে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে। বুঝতে পারলাম? এবারে এই যে মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য বললাম, প্রত্ন কলাবৃত্ত বা প্রত্ন মাত্রাবৃত্তে এসে এই নিয়ম অনেকটা মান্যতা পাবে, সবটা নয়। অর্থাৎ রুদ্ধদল হলে 2 হবে, মুক্তদল হলে 1 হবে, ন্যাচারালি। কোথায় কোথায় ব্যতিক্রম হবে, কোথায় ব্যতিক্রম হবে সেগুলি অনলি বা বৈষ্ণবদবলী চরণগুলি প্র্যাকটিস করতে করতে, মুখস্থ করতে করতে বুঝতে পারবো আমি, এছাড়া কোনো পথ নেই। হলো, দেখো এখানে বলে দিচ্ছি। হা থাকো, হা উচ্চারণটা কি পাচ্ছি আমরা, হ যুক্ত আ পেয়েছি না, হা, তাহলে স্বরান্ত উচ্চারণ, স্বরবর্ণ দিয়ে শেষ, স্যার 1 হবে। হওয়া উচিত কিন্তু 1, কিন্তু যেটা প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত তো নয়, প্রত্ন মাত্রাবৃত্ত হ্যাঁ। এটা, তাই এটা হবে কিন্তু 2। হুম। আমি যে নিয়মটা বলেছিলাম মাত্রাবৃত্তের নিয়ম বা কলাবৃত্তের নিয়ম, স্বাভাবিকভাবে এই নিয়ম অন্য কোনো কবিতার ক্ষেত্রে, বৈষ্ণবদবলী কবিতার ক্ষেত্রে কিন্তু ওই নিয়ম মিলবে না। নিয়ম মাথায় রাখলাম, অনেক ক্ষেত্রে মিলবে, অনেক ক্ষেত্রে মিলবে না। তাহলে এখানে ব্যঞ্জন স্বরান্ত উচ্চারণ হওয়া সত্ত্বেও হা থাকো, হা অনেকটা টান দিয়েছি এখানে, আমি না টান দিলে কিন্তু উচ্চারণটা ঠিকঠাক হবে না। বৈষ্ণবদবলীর যে ঢং, সেই ঢং মিলবে না। হা থাকো বললে মেলে না, ভাল লাগে না। হা থাকো দর্পণ, দেখো হা থাকো, হাটাকে কতদূর টানছি আমি, যত টান দেবো তত শুনতে ভালো লাগবে, শ্রুতি মধুর। দ্যাট মিনস এখানে 2 মাত্রা হতে বাধ্য। 2 থ ক 1 1, দর্পণ 4টে 1, প্রত্যেকটা 1 1 করে। হা থক দর্পণ, উচ্চারণটা এরকম আসবে। মা থাকো, মা অনেক টান দিতে হবে, মাতে, মায়ে 2 মাত্রা। থক 1 1, ফুল, ফুল 2 দিয়ে দাও, ফুল কিন্তু 1 না, ফুল বললে চলবে না, ফুল, মা থাকো ফুল, ফুলটা আবার 2 মাত্রা একসাথে উচ্চারণ করতে হবে। যদি ওই দর্পণা 4 বার উচ্চারণ করেছি বলে ফুলটা 2 বার উচ্চারণ করবো, মিলবে না, তাই পড়া হলো না। বৈষ্ণবদবলী, বৈষ্ণবদবলী পড়ার টার্ম সম্পূর্ণ আলাদা। এগুলো তোমাকে এইভাবে পড়ে পড়ে মুখস্থ রাখতে হবে, যে এই কবিতার এই চরণটি যদি আসে তাহলে এখানে ফুলে 2 হবে, তোমাকে বুঝে রাখতে হবে। স্যার তাহলে এটা 8 6 হচ্ছে 8 তো? 6 হচ্ছে, হচ্ছে কি এটা 8 6 হচ্ছে আর কি। দেখো পরেরটি, দেখো পরের পাশে লিখে দিও 8 + 6। তারপর দেখো নয়নক, নয়নক কবে উচ্চারণ করেছি, 4 বার, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল উচ্চারণ করছি, নয়নক, 4টে ওয়ার্ড আমি পরপর উচ্চারণ করে যাচ্ছি। অঞ্জন, অয়ের মাথায় অনেক জোর দিয়েছি আমি, নয়নক অঞ্জন, অয় জোর দিচ্ছি, তখন 2 মাত্রা। জন বকির জ দন্তান্ন 1 1, মুখক 1 1, তাম বুল 2 বার উচ্চারণ করলাম, দুটো রুদ্ধদল, তাম বুল 2 2। তাহলে দেখো 8 + 7 হচ্ছে, হয়েছে। তারপরে হৃদয়ক 4 বার উচ্চারণ করলাম, 1 1 করে 4,
মৃগমদ, 4 বার উচ্চারণ করেছি, 4। গামক, গায়ে টান দিচ্ছি আমি, অনেক টান, গা, দ্যাট মিন্স 2। মক 1 1। হার, একসঙ্গে উচ্চারণ করলাম, 2। তারপরে দে হক, দে অনেক টান, দ্যাট মিন্স 2 মাত্রা। তাহলে আগেরটা 8 6 হলো, যোগ করে লিখবে। এখানে দেখো দে হক, দে 2 মাত্রা, হক 1 1। সর বস 4টে 1। বে হক, গয় টান পড়ছে, 2। হক 1 1। সার, একসঙ্গে উচ্চারণ, 2। তাহলে 8 + 6 হলো। তাহলে এটা ডেফিনেটলি প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ, বা এর আরেকটা নাম আছে প্রাচীন ধ্বনি প্রধান ছন্দ। প্রত্ন মাত্রাবৃত্ত বা প্রত্ন কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ। প্রত্ন কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ, এগুলো সম্পূর্ণ মুক্ত করতে হবে তোমাকে, নিয়ে নিয়ে আর কি। হলো, চলো আমি আরেকটা দিয়ে আমি আপাতত এই পাঠ শেষ করবো আর কি। আমি জাস্ট দায়িত্ব দিয়ে রাখছি, নিজেরা করবে। আর বৈষ্ণব পদ্মবলীর উপর থেকে, এই উপর থেকে আমি আমাকে বলবে লিঙ্ক দিতে বা কোশ্চেন দিতে, এবং পূজার দায়িত্ব রইল, গ্রুপে জানাবে, আমি দেব। এবং তার সঙ্গে নিজেরা কিন্তু প্র্যাকটিস করে আসবে। এবং আমি একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি, অন্ততপক্ষে পরের দিনে সকলে নিজেদের অনার্স লেভেলের বইপত্র থেকে কম করে হলো 10টা বৈষ্ণব পদাবলীর চরণ মুখস্থ করে খাতায় লিখে ছবি, মানে ছন্দ নির্ণয় করে ছবি গ্রুপে পোস্ট করবে প্রত্যেক এভরিডে, এভরিওয়ান। মিনিমাম 10টি বৈষ্ণব পদাবলীর চরণ মুখস্থ করবে, খাতায় লিখবে, পর্ব কাটবে, মাত্রা বসাবে এবং সেগুলো গ্রুপে পোস্ট করবে। আমি দেখবো। সে গ্রুপে বলতে আপনাকে? আমরা যে গ্রুপে আছি সেই গ্রুপে, টেলিগ্রামে। ঠিক ঠিক আছে। আছে, টেলিগ্রাম গ্রুপে পোস্ট করবে। আর এছাড়া আমাকে কোশ্চেন দিতে বলবে, আমি দেবো, সেটাও পরীক্ষা দেবে। ঠিক আছে, আর এক্সট্রা আমি কাজ দিলাম, এই কাজটা সবাই করে গ্রুপে জমা করবে আর কি। আমি দেখবো যে সবাই আসলে কাজ করছো কিনা। আচ্ছা চলো, আর 2টো লাইন বলছি আমি, লেখো। শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী। পর লাইন, শুনো ভেলো 10 দিশ, শুনো ভেলো সাগরী। শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, শুনো ভেলো 10 দিশ, শুনো ভেলো সাগরী। শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, শুনো ভেলো 10 দিশ, শুনো ভেলো সাগরী। হলো, চলো। উজ্জ্বল পড়ো, কোথায় পর্ব কাটতে হবে বলো। উজ্জ্বল পড়বে প্লিজ। শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, শুনো ভেলো 10 ও 20, শুনো ভেলো নগরী। কথা কথা শুনো কাটবো। ভেলো মন্দির, শুনো ভেলো মন্দির। কারেক্ট। শুনো ভেলো মন্দির, দেখো থেমে গেছি। শুনো ভেলো নগরী, শুনো ভেলো 10 দিশ, থামছি, শুনো ভেলো নগরী। ন্যাচারালি থামছি। শুনো ভেলো সাগরী। পর্ব কাটা সুন্দর হলো আর কি। তাহলে মন্দিরে কাটো, আর দিশের পরে কাটো। এবারে দেখো, আমি যে উচ্চারণ করলাম, শুনো ভেলো, শুনো ভেলো, এনে পড়তে হবে। আমি ইচ্ছা করে তখন পড়েনি, ওরা বুঝতে পারে বলে। শুনো ভেলো, শুনো, তারপর অনেক জোর দিচ্ছি, দেখবি তখন 2 মাত্রা, ন 1 মাত্রা। ভেলো, ভয়ে 2 মাত্রা, লয় 1 মাত্রা। মন্দির, ময়ে 2 মাত্রা, দীর 1 1 মাত্রা। তাহলে 2 1 2 1 2 1 1। প্রথম পর্বটা হয়ে গেল। দেখো কত হয়েছে, 10 হয়ে গেছে, দেখো। তারপরে শুনো 2 1, ভেলো 2 1, নগরী, রয় অনেক টান টান মারছি আমি, তাহলে রি 2 মাত্রা, নগ 1 1, রয় 2 2 মাত্রা। দেখো অলরেডি 10 হয়ে গেছে।
হ্যালো, এটা সম্পূর্ণ পড়ার টার্ম, তার উপর ডিপেন্ড করে মাত্রা নির্ণয় হচ্ছে আর কি। তারপরে শুনো একই ঢঙের স্যার স্যার বলছে এইটা শেষেরটা শোনো ভেলো নগর, এটা আরেকবার মাত্রাটা এখানে শুনো, তাল বসায় অনেক জোর দিয়েছি 2 মাত্রা, ন 1 মাত্রা, ভেলো ভয়ে টান মারছি 2 মাত্রা, ল 1 মাত্রা, ন গো 1 1, রি 2। তাহলে হয়েছে? হ্যাঁ স্যার। দেখো 10 10 হয়ে গেছে। পরের চরণটা আবার একই ভাবে, ওই যে শুনো 2 1, ভেলো 2 1, 10 10 1 1, দিশ 1 1। শুনো 2 1, ভেলো 2 1, 10 দিশ 1 1 1 1। হ্যালো, আবার পরেরটা একই ভাবে শুনো ভেলো, সব তো বলতে পারছি আমি, 2 1 2 1 করে। স গ রি, ওই একই, স গ 1 1, রিতে টান মারলাম 2 মাত্রা। দ্যাট মিন্স কি হলো, 10 হয়ে গেল, দেখো 10 প্লাস 10 হয়েছে কি, 10 প্লাস 10 হয়ে গেল। দ্যাট মিন্স এটা 10 প্লাস 10 মাত্রার প্রত্যেকটা পূর্ণবর্গের ছন্দ আর কি। অবশ্যই এটা প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ, প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে। যেহেতু প্রশ্ন পদাবলীর চরণ, তাই প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দই হচ্ছে। এবং এখানে প্রশ্ন মাত্রাবৃত্তর নিয়ম প্রশ্ন পদাবলীর ঢং অনুযায়ী পড়তে হচ্ছে বলে রি র দীর্ঘ, রর পর রস্বইকার, রর পর দীর্ঘইকার রইল, স্বরান্ত উচ্চারণ, তবুও কি 2 মাত্রা দিতে হচ্ছে আমাদের। মুক্ত উচ্চারণ হচ্ছে, কিন্তু এটা অনেক দ্রুত, মানে দীর্ঘ স্বরের চরণ, দীর্ঘ স্বর হওয়ার কারণেই এটা হয়ে যাচ্ছে বদ্ধ রূপ, বদ্ধ মানে কি বলতে পারে, সেই রুদ্ধ উচ্চারণ রূপ আর কি, রুদ্ধ উচ্চারণের মতো লম্বা হওয়ার কারণে ওটা 2 মাত্রা রূপ নিচ্ছে আর কি। আমরা জানি রুদ্ধ হলে 2 মাত্রা হয় কখন, মাতৃবর্তী ছন্দের ক্ষেত্রে, কিন্তু এখানে উচ্চারণটা স্বরান্ত, তবু কি দীর্ঘ স্বর, এটা স্বরটা অনেক লম্বা, যার জন্য দেখে আমরা বদ্ধ স্বর বা বদ্ধ রূপ ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে, রুদ্ধ রূপ ধরে নিচ্ছি, বদ্ধ রূপ ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমরা 2 মাত্রাকে এখানে 2 মাত্রা হিসেবে নির্ণয় করছি। এগুলো ব্যতিক্রম, মানে বৈষ্ণব পদাবলী চরণগুলি এমনই হবে, মুখস্থ করে করে তোমাকে তো আগাতে হবে। আমি 2টো করে দিলাম ক্লাসে, একটু বুঝিয়ে দিলাম, নিজে আরো 10টি করে খাতায় ছবি লিখে নোট ডাউন করে আমাকে আমাকে গ্রুপে দেবে, সকলের স্বার্থে সবাই আমরা দেখব, এবং সঙ্গে গ্রুপে জানাবে, আমি পরীক্ষার লিঙ্ক দেব, সেখানে আরো লিঙ্ক দেবে, দেওয়ার লিঙ্কের মাধ্যমে প্র্যাকটিস করবে। এবার আমি ছন্দের যে অন্য 3টি ছন্দ প্রধানভাবে আছে, আমি পরের দিনে জিজ্ঞেস করবো। প্রত্যেকটা ছন্দের বৈশিষ্ট্য আছে, আমি বলেছি ছন্দ একটা বই কালেক্ট করে সেখান থেকে পড়ে ফেলতে। আপনার প্রত্যেকটা ছন্দের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জানলে তবে ছন্দ নির্ণয় সহজ হবে। আমি পরের ক্লাসে সেই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞেস করবো আর কি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ছন্দের বৈশিষ্ট্য জানতে হবে, তা নাহলে মুশকিল। ছন্দ নির্ণয় করতে দিলে সমস্যাগুলো তখন তৈরি হবে যখন কিনা আমরা ওই সমস্ত সংজ্ঞা, পর্ব, পর্বান্ত, এগুলো কি কাকে বলে জানবো না, যখন আমরা আপনার ছেদ জ্যোতি কাকে বলে জানবো না, যখন আমরা প্রত্যেকটা সংজ্ঞাকে জানবো না, তখন সমস্যা তৈরি হবে। কারণ সংজ্ঞার উপর ডিপেন্ড করে কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, এবং বৈশিষ্ট্যগুলো না জানলে কিন্তু উত্তর করাই যাবে না। আমি বারবার বলেছি, এখনো বলছি আর কি। ঠিক আছে, ছেদ এবং জ্যোতি পার্থক্য বলো। পূজা কি জানো একটু শুনি। ছেদ আর জ্যোতি, স্যার স্যার এখন কিছুই মনে নেই। কিছু মনে নাই। এনিওয়ান কে বলতে পারে ছেদ আর জ্যোতি এর মধ্যে ডিফারেন্স কি, বেসিক কনসেপ্ট যেটুকু যা মনে আছে বলো। উজ্জ্বল বলো, ছেদ কি জ্যোতি কি? করবো না এটা।
কিচ্ছু নেই মনে? না। জানতে হবে, পড়বে। বারবার বলছি প্রবোধচন্দ্র সেনের ওই বইটা পড়ো, নাহলে মুশকিল। প্রবোধচন্দ্র সেন কি বলছেন পড়ো, মানে এসব নিয়ে পরীক্ষা স্যার করছি না আমি। নেক্সট, হ্যাঁ বলো। স্যার বলছি আপনি নেক্সট মঙ্গলবার দিনকে এই পড়াগুলো ধরবেন, আমরা পড়ে নিই। হ্যাঁ হ্যাঁ পড়বে, অবশ্যই পড়বে। মানে প্রশ্ন কেমন হবে দেখো, সিম্পল কোশ্চেন হবে এরকমই। যেমন লেখো, আমি বলছি লেখো, একটু লেখো, লিখলে যে ক্লাস শেষ করি। লিখবে হ্যাঁ স্যার। পদ্যের নিয়মিত সময়, পদ্যের নিয়মিত সময় অন্তর, পদ্যের নিয়মিত সময় অন্তর বিরতির নাম জ্যোতি। পদ্যের নিয়মিত সময় অন্তর বিরতির নাম জ্যোতি। কে বলেছেন? উত্তরটা অবশ্যই প্রবোধচন্দ্র সেন। তাই সংজ্ঞা মুখস্থ করতে হবে আমাদের, কে বলছেন জেনে রাখতে হবে। তাহলে পদ্যের নিয়মিত সময় অন্তর বিরতির নাম জ্যোতি, বক্তাকে প্রবোধচন্দ্র সেন। বলছেন কোথায়? সেই বাংলা ছন্দের যে বইটি যেটা বলেছিলাম প্রবোধচন্দ্র সেনের, সেই বইটি আমাদের পড়তে হবে। ওই বইয়ের মধ্যে সংজ্ঞার মধ্যে দেওয়া আছে, বোঝা যাচ্ছে? প্রবোধচন্দ্র সেনের যে ছন্দ বইটি পড়তে বললাম, সেটা থেকে, সেখান থেকে এই সংজ্ঞাটা আসতে পারে আর কি। ঠিক আছে? আচ্ছা চলো আমি আরেকটা কোশ্চেন বলছি, মানে এইভাবে এই যে তো কোশ্চেন পরীক্ষা দেয়া হবে। লিখবে পরে কোশ্চেন। লিখবে জ্যোতি, সংস্কৃত শ্লোক বলছি, জ্যোতি জীবেষ্ঠ, জ্যোতি জীবেষ্ঠ বিশ্রাম স্থানং, জ্যোতি জীবেষ্ঠ বিশ্রাম স্থানং কবি ভি রুচ্যতে, কবি ভি রুচ্যতে, জ্যোতি জীবেষ্ঠ বিশ্রাম স্থানং কবি ভি রুচ্যতে। পরের লাইন, যা অন্য জায়গা, যা বিচ্ছেদ বিরাম, বিচ্ছেদ ব্রাহ্মদ্বয়ী, যা বিচ্ছেদ ব্রাহ্মদ্বয়ী পদ্ময়ী বাচ্চা নিজের ছায়া। যেমন পারো লেখো, মোটামুটি উচ্চারণ লিখলেই হবে। যা বিচ্ছেদ বিরামদ্বয়ী পদ্ময়ী বাচ্চা নিজের ছায়া। এই সংজ্ঞাটি কে কোথায় দিয়েছেন? কোশ্চেন এটা। জ্যোতি জীবেষ্ঠ বিশ্রাম স্থানং কবি ভিরুচ্যতে, যা বিচ্ছেদ বিরামদ্বয়ী পদ্ময়ী বাচ্চা নিজের ছায়া। এই সংজ্ঞাটি কে কোথায় দিয়েছেন? সংজ্ঞা সংস্কৃত শ্লোক তুলে দিতেই পারে। উত্তরটা হচ্ছে, লিখে নাও, সংস্কৃত গ্রন্থ ছন্দ মঞ্জরি। সংস্কৃত গ্রন্থের নাম হচ্ছে ছন্দ মঞ্জরি। এ গ্রন্থে গঙ্গা দাস উক্তি করছেন। গঙ্গা দাস, গঙ্গা দাস এই উক্তি করছেন ছন্দ মঞ্জরি গ্রন্থে। হলো? চলো ছেদ এবং জ্যোতির পার্থক্য দিয়ে শেষ করছি, নিজেরা পড়বে, আমি একটু নোট ডাউন করে শেষ করবো। লিখবে ছেদ ব্যবহৃত হয়, সব যেন ধরলে আমি পাই। ছেদ, ছেদ এবং জ্যোতির পার্থক্য আমি আসলে নোট ডাউন করাচ্ছি। ছেদ ব্যবহৃত হয় বাক্যের অর্থ পরিস্ফুটনের জন্য। ছেদ ব্যবহৃত হয় বাক্যের অর্থ পরিস্ফুটনের জন্য। ছেদ ব্যবহৃত হয় বাক্যের অর্থ পরিস্ফুটনের জন্য। আর কবিতা পড়ার সময়, আর কবিতা পড়ার সময় শ্বাস গ্রহণের জন্য, আর কবিতা পড়ার সময় শ্বাস গ্রহণের জন্য যে থামা হয়, আর কবিতা পড়ার সময় শ্বাস গ্রহণের জন্য যে থামা হয় তা জ্যোতি।
কবিতা পড়ার সময় শ্বাস গ্রহণের জন্য যে থামা হয় তা জ্যোতি। 1 নম্বর পার্থক্য গেল। 2 নম্বর, ছেদে ছেদে কাল ব্যবধান থাকে না। ছেদে কাল ব্যবধান থাকে না, কিন্তু জ্যোতির কাল ব্যবধান সাধারণত নির্দিষ্ট। কিন্তু জ্যোতির কাল ব্যবধান সাধারণত নির্দিষ্ট। 3 নম্বর পার্থক্য, ছেদের পর বাক্য শেষ হয়ে যায়। ছেদের পর বাক্য শেষ হয়ে যায়, কিন্তু অপরদিকে জ্যোতির পরও ধ্বনি প্রবাহ চলতে পারে। জ্যোতির পরও ধ্বনি প্রবাহ চলতে পারে। অপরদিকে জ্যোতির পরও ধ্বনি প্রবাহ চলতে পারে। পরেরটি, যেখানে ছেদ পড়ে সেখানে ষাঁড়যন্ত্র ও জিহ্বা দুই বিশ্রাম পায়। যেখানে ছেদ পড়ে সেখানে ষাঁড়যন্ত্র ও জিহ্বা দুই বিশ্রাম পায়। যেখানে ছেদ পড়ে সেখানে ষাঁড়যন্ত্র ও জিহ্বা দুই বিশ্রাম পায়। কিন্তু যেখানে জ্যোতি পড়ে সেখানে ষাঁড়যন্ত্র বিশ্রাম পায় না। কিন্তু যেখানে জ্যোতি পড়ে সেখানে ষাঁড়যন্ত্র বিশ্রাম পায় না। হলো কি, আমরা ছেদ এবং জ্যোতির কয়েকটি পার্থক্য জানলাম। আশা করি মাই স্টুডেন্ট, আমি এইভাবে একটু ধরিয়ে দিলাম, নিজেরা সেলফ স্টাডি করবে। পরের দিনে পূর্ণ মাত্রায় ছন্দ এবং অলংকার নিয়ে আমরা ক্লাস করবো আর কি। ছন্দ অলংকার নিয়ে অর্ধেক ভাবে ক্লাস করবো, আমরা যেন পুরোপুরি তৈরি থাকি। স্যার বলছি এটা কি কালকেই হবে না এটা আবার পরের মঙ্গলবারে? পরের মঙ্গলবার। আগামীকাল ক্লাস হচ্ছে ব্যাকরণের ক্লাস। আচ্ছা স্যার। পরের মঙ্গলবার তোমাদের এই ক্লাসটি হবে, ঠিক আছে? শুক্রবার যে ক্লাসটা করোনা সাহিত্য ইতিহাস মধ্যযুগ এইসব নিয়ে ক্লাস হয়। মঙ্গলবার ক্লাস হয় মূলত বিপিএসসির এই সমস্ত পাঠগুলো নিয়ে, ছন্দ অলংকার বা আরো অন্যান্য পাঠগুলো নিয়ে করবো। বুধবারে ব্যাকরণ ক্লাস করবো, ঠিক আছে? রবিবার কখনো ক্লাস করলে সেটা আমি বলে দেবো কোনটা আমি করাবো। ওকে? হ্যাঁ স্যার।